প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে 14 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কেবল অভিবাসন নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে এবং এর প্রাথমিক কারণ হিসেবে পাবলিক চার্জ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং আবেদনকারীদের যাচাই বাছাই বা ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়নকে চিহ্নিত করা হয়েছে। দর্শক, মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই সফর বিশেষ সাফল্যমণ্ডিত ছিল বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তার সেই সফর আগে খবর ছিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে 18.5 লাখ টাকার ভিসা বন্ডের দেশের ক্যাটাগরিতে ফেলেছে। আর খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার। দর্শক, এর আগে 2021 ও 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে বাংলাদেশিদের উপর ভিসা স্যাংশন দিয়েছিল। 2021 সালে র্যাবের 7 কর্মকর্তা আর 2023 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদের উপর ভিসা স্যাংশন আরোপের কথা জানানো হয়েছিল। কিন্তু এবার সব বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, খলিলুর রহমানের সফরের পর আবার বাংলাদেশের ঠিক জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ কি বার্তা দিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই খবরটি প্রকাশ করে। খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিশ্বের মোট প্রায় 200টি দেশের মধ্যে 1/3 বেশি দেশ মার্কিন অভিবাসন ব্যবস্থার বাইরে চলে গেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পেক্স এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন জনগণের উদারতাকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে এবং যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন তাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের আইনি ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে কেবল সোমালিয়া, রাশিয়া, ইরান বা আফগানিস্তানের মতো দেশগুলোই নয় বরং ব্রাজিলের মতো দেশের নাগরিকরা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছেন, যাদের জন্য আগে ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মেমো অনুসারে কনসুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বর্তমানে চলমান অভিবাসী ভিসার আবেদনগুলো প্রত্যাখ্যান করেন যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনিং এবং ভেটিং প্রক্রিয়াগুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এই স্থগিত আদেশ 2026 সালের 21শে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং পদ্ধতিগত অবস্থান গ্রহণ করেছে। এই নজিরবিহীন নিষেধাজ্ঞার পিছনে প্রধানত 2টি কারণ কাজ করছে। প্রথমত, অর্থনৈতিক নিরাপত্তা এবং দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা। মার্কিন প্রশাসনের মতে, অনেক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে এসে জনকল্যাণমূলক প্রকল্পের অপব্যবহার করছে, যা মার্কিন করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বলা হয়েছে, যেসব দেশে জঙ্গিবাদ বা রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেসব দেশের নাগরিকরা যাতে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেজন্যই এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে। ফক্স নিউজ এবং অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী এই স্থগিত আদেশের কোনো নির্দিষ্ট শেষ সময়সীমা বা এক্সপায়ারেশন ডেট দেওয়া হয়নি। এটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে যতক্ষণ না মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিটি দেশের জন্য পৃথকভাবে তাদের যাচাই বাছাই পদ্ধতি এবং পাবলিক চার্জ সংক্রান্ত মানদণ্ডগুলো পুনরায় ঠিক না করছে। প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, স্ক্রিনিং পদ্ধতিগুলো আধুনিকায়ন করতে কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের কারণে ধারণা করা হচ্ছে এই স্থগিত আদেশ দীর্ঘায়িত হতে পারে। দর্শক, যে 75টি দেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাবে এদের বেশিরভাগই হয় উন্নয়নশীল দেশ অথবা
এমন দেশ যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তালিকায় এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের মতোই রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতির বিস্তার এবং জঙ্গিবাদের হুমকির সম্মুখীন। মার্কিন প্রোক্লামেশনে উল্লেখ করা হয়েছে যেসব দেশে সরকার নিয়ন্ত্রণ দুর্বল সেসব দেশ থেকে অপরাধীরা জালিয়াতির মাধ্যমে প্রবেশের চেষ্টা করে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তান এই তালিকায় রয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রে দীর্ঘদিনের অস্থিতিশীলতা এবং জঙ্গিবাদের কারণে আগে থেকেই করা করেছিল, কিন্তু পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের অন্তর্ভুক্তি নির্দেশ করে যে মার্কিন প্রশাসন এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্দিহান। নাইজেরিয়ার বেকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা এবং মিশরের রাজনৈতিক পালাবদলের পরবর্তী অস্থিরতা দেশ দুটিকে এই তালিকায় ফেলেছে। এই দেশগুলোতে শক্তিশালী নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও মার্কিন প্রশাসন মনে করছে তাদের স্ক্রিনিং প্রক্রিয়া যথেষ্ট নয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গত কয়েক বছরে জঙ্গিবাদের বিরুদ্ধে সফল অভিযানের কথা সরকার দাবি করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে তৈরি হওয়া অস্থিরতা মার্কিন কর্মকর্তাদের নজর এড়ায়নি। বিশেষ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে থাকার সময় দেশের জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে, যা বাংলাদেশের এই তালিকায় থাকার অন্যতম কারণ হতে পারে। দর্শক, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান গত ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরকে অত্যন্ত সফল হিসেবে দাবি করা হয়েছিল, কিন্তু সফরের মাত্র ২ দিন পরেই এমন নিষেধাজ্ঞার খবর আসায় সরকারের দাবি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে। এমনকি উপদেষ্টা খলিলুর রহমান যখন ভিসা বন্ড থেকে ব্যবসায়ীদের অব্যাহতির অনুরোধ করেছিলেন, তখন মার্কিন কর্মকর্তারা তা ইতিবাচকভাবে বিবেচনায় আশ্বাস দিয়েছিলেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু এই সফরের ঠিক পরেই ফক্স নিউজের এই রিপোর্ট ইঙ্গিত দেয় মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত বৈঠকে হয়তো নমনীয় বা সহযোগিতামূলক ভাষ্য ব্যবহার করেছেন, কিন্তু প্রশাসনের সামগ্রিক নীতি অনেক আগেই চূড়ান্ত হয়েছিল, যা জানতেনই না খলিলুর রহমান। দর্শক, যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ভিসা কড়াকড়ি বা স্যাংশন আরোপ করেছিল, তবে বর্তমানেরটি স্কেল বা মাত্রার দিক থেকে নজিরবিহীন। 2021 সালের 10 ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং এর তৎকালীন ও সাবেক 7 জন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি ছিল গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্টের অধীনে দেওয়া একটি স্যাংশন। এর ফলে ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং তাদের সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়। এরপর 2023 সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন। এই নীতির অধীনে যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তা সে সরকারি দল হোক, বিরোধী দল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়। 2023 সালের সেপ্টেম্বরে এই নীতির বাস্তবায়ন শুরু করার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর, তবে এবার দিল সব বাংলাদেশিদের জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একটি বড় ধরনের ভূ রাজনৈতিক ও প্রশাসনিক সংকেত। এটি কেবল একটি দেশের সমস্যা নয়, বরং মার্কিন অভিবাসন নীতির একটি বড় ধরনের পরিবর্তনের অংশ হলেও বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী সংকট তৈরি করেছে। একদিকে সবচেয়ে বড় বাজার এবং রেমিটেন্স উৎসের দেশ থেকে আসা এমন সিদ্ধান্ত উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্রে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করেন এবং এর প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অভিবাসী ভিসায় সেখানে যান। স্থগিতাদেশের ফলে নতুন করে অভিবাসন বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করবে। তবে এই ভিসা স্থগিতের পদক্ষেপ ইমিগ্রেন্ট বা অভিবাসীদের জন্য হলেও বিশেষজ্ঞরা মনে করেন নন ইমিগ্রেন্ট ভিসা যেমন স্টুডেন্টদের ভিসার ক্ষেত্রেও অনেক প্রভাব পড়বে, কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা রেজিস্ট্রেশনের রেট অনেক বেড়েছে। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকাল দুজন সাবেক মার্কিন কূটনীতিক যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং সেখানে বেশ কিছু হটটক হয়েছে। এর বাইরে আরেকটি খবর আমরা পেয়েছি মূলত সোশ্যাল মিডিয়া এবং মেইন মিডিয়া, সেটা হলো যে বাংলাদেশ সহ ৭৫টা দেশের মার্কিন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। আজকে
এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলছি যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করার এই যে বিষয়টা, এটা কি আসলেই সত্য কিনা নাকি এটা গুজব, এটা নিয়ে আমি একটু শুরুতে কথা বলবো। কারণ অনেকেই আজকাল যেটা দেখি যে অনেক বিষয়ই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটু জানতে চান ঘটনাটা কি হয়েছে। তো আমেরিকান ভিসা যেটা, একটা কমন প্রশ্ন ছিল যে যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদের কি হবে। তাদের কিছুই হবে না। যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদেরটা অ্যাজ ইউজুয়াল তারা সেটা ব্যবহার করতে পারে। এর বাইরে এই যে ৭৫টা দেশ, এই দেশগুলোর তালিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই আফ্রিকার সেই যুদ্ধ পীড়িত দেশ, মঙ্গা পীড়িত, দারিদ্র পীড়িত দেশ, আমাদের বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারও সেখানে আছে, ইরান আছে। তো এরকম নানান দেশ আছে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্তিটা আমাদের জন্য বেদনার। যে দেশটা আহ, মানে রাইজিং ছিল, ইকোনমিক্যালি সোশ্যালি সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে সেই দেশটা এই ইউনুস ম্যাজিকের পাল্লায় পড়ে, এবং বিশেষ করে আমেরিকা যখন আমাদের এই ধরনের তালিকাভুক্ত করে তখন আমরা কষ্ট পাই। কারণ আমাদের অনেকেরই ধারণা ছিল যে ডক্টর ইউনুস তিনি তো আমেরিকার পাপেট, সুতরাং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা মানে আমেরিকা দুহাত উজাড় করে আমাদের দেবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বেশি নিংড়ায় নিচ্ছে আমেরিকা। যাই হোক, যে ভিসার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আসলে কি সব ভিসা প্রক্রিয়া স্থগিত, সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। এই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এই স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে যে ৭৫টা দেশের ভিসা প্রক্রিয়া, এই ভিসাটা আসলে ইমিগ্রেশন রিলেটেড ভিসা, অর্থাৎ যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, বা একসময় ডিবি ভিসা ছিল, যে এখন তো আর বাংলাদেশের জন্য বোধহয় ডিবি ভিসা নাই, কিন্তু অন্য অন্য দেশের আছে, বা ফ্যামিলি ইমিগ্রেশন, ফ্যামিলি মাইগ্রেশন ভিসা, এই ভিসাগুলোর আপাতত প্রসেসটা টেম্পোরারিলি বন্ধ করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, কনফারেন্স ভিসা, এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে, এবং কয়েকটা ভিসার সাথে আবার বন্ড মানি যোগ হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে যারা দীর্ঘমেয়াদে আমেরিকায় থাকার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন, সেই ইমিগ্রেশন ভিসার প্রসেসটা এই ৭৫টা দেশের জন্য স্থগিত করা হয়েছে। যে কারণটি তারা দেখিয়েছে, আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ট্রাম্পের ট্রুথ অ্যান্ড সোশ্যাল, সেখানে তিনি একটা লিস্ট দিয়েছিলেন যে আমেরিকায় যেসব দেশের অভিবাসীরা থাকে তাদের কোন কোন দেশের অভিবাসীরা কত পার্সেন্ট আমেরিকান সরকারের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটাকে বলে যে জীবনযাপনে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা সরকারি সহায়তা গ্রহণ করে থাকে। সেই তালিকার শীর্ষে আছে ভুটান, ১৯তম তালিকায় আছে বাংলাদেশ। প্রায় ৫৮% অভিবাসী তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমেরিকান সরকারের বিভিন্ন অ্যাসিস্ট্যান্স গ্রহণ করে। এই তালিকাটি যখন ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম যে এর সাথে কিছু একটা আসতেছে। এই তালিকাটা কিন্তু আমেরিকান গভর্নমেন্টের কোনো সেন্সাস থেকে বা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে থেকে পাওয়া না, এটা আমরা ট্রুথ অ্যান্ড সোশ্যাল ট্রাম্পের থেকে পেয়েছি। এবং ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই যে অভিবাসীরা আসে এবং এসে এরা মার্কিন গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স গুলা ব্যবহার করে, এরা ব্যবহার করার ফলে প্রকৃত মার্কিনী নাগরিক যারা তারা গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স কম পায়। এটা ছিল ট্রাম্পের লজিক, এবং এই লজিক দেখেই এই স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ৭৫টা দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিসা প্রসেসটা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু এই যে ট্রাম্প যে বলেছেন যে মূল মার্কিনীরা বঞ্চিত হচ্ছে অভিবাসীদের কারণে, কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে একটা রিসার্চ শো করছে যে মার্কিনীরা অভিবাসীদের চাইতে অন্তত ২৫% বেশি তারা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ইউজ করে। সুতরাং ট্রাম্প যে কেবলমাত্র অভিবাসীদের উপরে দোষ চাপাচ্ছে, এটা কিন্তু মানে রিসার্চ বেসড ফাইন্ডিংস সাপোর্ট করে না। প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমেরিকার ডেভেলপমেন্ট বা আমেরিকার অনেক কিছুতেই ইমিগ্রেন্টদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে, যেটার বিরুদ্ধে তিনি রয়েছেন এবং যেটা তার পলিটিক্যাল কমিটমেন্ট ছিল ইললিগাল ইমিগ্রেশন। ইললিগাল ইমিগ্রেশনে নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু এবার ক্ষমতায় এসে তিনি একেবারে এই ইমিগ্রেশনের বিরুদ্ধে এত স্ট্রিক্ট একটা অবস্থা নিয়েছেন যে এই তিনি ক্ষমতা নিয়েছেন ১ বছরও হয়নি, এর মধ্যে ১ লাখের বেশি ভিসা অ্যাপ্লিকেশন
রিজেক্ট হয়েছে। 6,05,000 অবৈধ অভিবাসীকে আমেরিকার থেকে ফেরত পাঠানো হয়েছে। 25 লাখ অভিবাসী নিজ দায়িত্বে আমেরিকা ছেড়ে চলে গেছে। সো আমেরিকা এটা নিয়ে একটা খুবই উত্তেজনা চলতেছে। তো এই অবস্থায় বাংলাদেশ এই তালিকায় ঢুকে গেছে। সুতরাং যারা ইমিগ্রেশন রিলেটেড ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তাদের জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাংলাদেশের বাঙ্গি মিডিয়ায় কোনো কিছু দেখলেই বিশ্বাস না করে চেষ্টা করবেন যে আমেরিকান রিলেটেড মূল সংবাদ মাধ্যম বা মূল ওয়েবসাইটে কি ইনফরমেশন দেওয়া আছে। আমি আশা করি যে এই যে সাময়িকভাবে প্রক্রিয়াগুলো স্থগিত করা হয়েছে এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে। তবে ডক্টর ইউনূস যতদিন থাকবে ততদিন শুধুমাত্র আমেরিকা নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কিন্তু তলানিতে চলে গেছে। যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেলে আমরা তাদের টাকা ধার দিয়েছিলাম, সেই শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ছিল, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বালিতে অন অ্যারাইভাল ভিসা ছিল বাঙালিদের জন্য, সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় বাঙালিদের জন্য স্টুডেন্ট ভিসা আগে লেভেল 1 ছিল, এখন লেভেল 3-তে অনেক বেশি কঠিন করা হয়েছে। নেদারল্যান্ডসের একটা ইউনিভার্সিটিতে দেখলাম তারা জানিয়ে দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কোনো স্টুডেন্টদের তারা ভর্তি করবে না। ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে এই স্টুডেন্টদের জন্য ভর্তি বন্ধ। তার মানে শুধু আমেরিকায় যে আমাদের ছাই দিয়ে ধরছে তা না, ইউনূসের ম্যাজিক দেখে ক্লান্ত সারা পৃথিবী বাঙালিদের সব মোটামুটি ছাই দিয়ে ধরছে এবং আমাদের সামনে আরো দুর্দিন অপেক্ষা করছে। যাই হোক, এটির পরে আর যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে গতকাল এই আপনারা দেখেছেন যে যে দুজন মার্কিন কূটনীতিবিদ তারা ট্রাম্প প্রশাসনে আগে কাজ করেছেন, কিন্তু তারা প্রভাবশালী এবং এখনো তারা কিন্তু জড়িত, এবং তাদের মধ্যে একজন আবার ট্রাম্পের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠ। তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্স ট্যান। এই দুজন যমুনায় দেখা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনিও কিন্তু গ্র্যাজুয়ালি ইনভলভ হচ্ছেন এবং এই এই দুজনরা কথা বলেছেন। আপনারা জানেন যে জাতিসংঘ এবং অন্যান্য দেশ, ভারত, এরা চেয়েছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনৈতিক এনভায়রনমেন্ট তৈরি হোক এবং যে কারণে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবার মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলার কথা বলছিলেন এবং এই লক্ষ্যেই কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টা এই দুজন কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা দেখে এসেছেন সেখানে কিভাবে নেলসন ম্যান্ডেলা কারামুক্তির পরে তারা সেখানে যে শ্বেতাঙ্গ শাসকেরা ছিলেন তাদের সাথে কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবাই মিলেমিশে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশে তার কোনো রিফ্লেকশন দেখেনি। তো এই দুজন কূটনীতিবিদ তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্পর্কে জিজ্ঞেস করা মাত্রই ডক্টর ইউনূস কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এবং গত 17 মাসে বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস, খুন, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি চলেছে তাতে বাংলাদেশের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো দূরের কথা, কত বছর যে এই ক্ষত আমরা বহন করে বেড়াবো সেটা আল্লাহই জানে। তো এর বাইরেও যেটা আপনারা জানেন না সেটা হলো যে এই দুজন কূটনীতিবিদ তারা ডক্টর ইউনূসকে বলেছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করতে। ডক্টর ইউনূস এটা করতে রাজি না, বরং তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন কালকে এই কথাগুলো শুনে এবং তখন কূটনীতিবিদরা জিজ্ঞেস করছিলেন যে এটা কি আপনার পার্সোনাল প্রবলেম। তো ডক্টর ইউনূস বলছে যে সে 12 তারিখেই নির্বাচন করবে, কেউ ঠেকাইতে পারবে না, একদিন আগেও না একদিন পরেও না। কিন্তু এই কূটনীতিবিদ বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি চলে যান, নতুন কেউ এসে এই অ্যারেঞ্জমেন্টটা করুক। তাতে ডক্টর ইউনূস আরও ক্ষেপে গেছে। তখন ডক্টর ইউনূসকে তারা বলেছেন যে আপনি তো এমনিই 1 মাস পরে চলে যাবেন নির্বাচন হলে, এবং আপনার এখন যেতে সমস্যা কোথায়। ডক্টর ইউনূসের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়ছে। যে বিশ্ব ডক্টর ইউনূসের নামে মুগ্ধ ছিল তারা ডক্টর ইউনূসের প্রকৃত স্বরূপ দেখে অনেকেই ভীষণ হতাশ এবং আমি জানি যে শুধুমাত্র এই দুজন মার্কিন কূটনীতিবিদ না, আরো অনেক প্রাক্তন কূটনীতিবিদই এখন কথা বলছেন, কারণ তারা অনেকেই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাথে কাজ করেছেন, বাংলাদেশে পজিশন ছিলেন। তো তারা এখন দেখছেন যে একটা সাজানো গোছানো বাগান কিভাবে ধ্বংস হয়ে গেছে এই জুলাই আগস্টের কিছু জঙ্গি এবং এই আর্মির একটা বিপদগামী অংশের কুর মাধ্যমে। সুতরাং এখন কিন্তু
বাংলাদেশের উপরে একটা আন্তর্জাতিক চাপ বাড়ছে, সাবেক কূটনীতিকরা অনেক সক্রিয় হয়েছে। আমাদের যে সম্প্রতি মার্কিন কূটনীতিবিদ এসেছেন, তিনি একটি রাজনৈতিক দলের এক নেতার সাথে মিটিং করেছেন। সো এই বিষয়গুলো হলো ডেভেলপমেন্ট। এখন দেখা যাক যে এই আন্তর্জাতিক চাপটা ডক্টর ইউনূস কিভাবে সামলান। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো